অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ার, অধ্যায় অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি থেকে 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয় একেবারে সহজে বোঝানো হবে, তারপরে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝানো হবে। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি যা আলোচনা করে বোঝাবো, ব্যাখ্যা করে বোঝাবো। আলোচনার মাঝখানে হয়তো পুরোপুরি বুঝবেন না, এরকমটা হতেই পারে, কিন্তু যখন ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ক্লাস দেখবেন, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই তোমার কাছে মনে হবে আমি যা আলোচনা করে বুঝিয়েছি তুমি সব বুঝতে পেরেছ। এটা হলো প্রথম শর্ত। ক্লাস না টেনে সম্পূর্ণ দেখো, তবেই তুমি বুঝতে পারবে। একবার সম্পূর্ণ ক্লাসটা করেই দেখো। অধ্যায়টা গুরুত্বপূর্ণ, অনেক কিছু আলোচনা করে বোঝাতে হবে। এই জন্য বোঝানোর জন্য প্রথমে আমাকে একটু সময় দিতে হবে। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। ব্যাংক্রাপসি বাংলা অর্থ হচ্ছে দেউলিয়া। সময় যাতে কম লাগে, বেসিক বিষয় নিয়মকানুন আমি আগে থেকে লিখে রেখেছি। শুরুতে আমাদের জানা প্রয়োজন দেউলিয়া কি। কোনো ব্যক্তির সম্পদের পরিমাণের চেয়ে দায়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন তাকে দেউলিয়া বলা হয়। একজন ব্যক্তির সম্পদের পরিমাণ আছে 5 লক্ষ টাকা, দায়ের পরিমাণ আছে 7 লক্ষ টাকা। এখন এই যে উনি 7 লক্ষ টাকা ঋণ করলেন, দায় মানেই তো ঋণ করলেন, সম্পদ আছে 5 লক্ষ টাকা, তাহলে দায়টা পরিশোধ করবেন কিভাবে? নিশ্চয়ই পারবেন না। তখন ওই ব্যক্তি আদালতের মাধ্যমে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারেন। এটাই হলো দেউলিয়া। এখন আমরা জানব এ অধ্যায়ে করণীয় ম্যাথ। যে প্রশ্ন করা হবে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স একটা, 2 নম্বর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টস। ওকে, এটা নিয়ে পরে আলোচনা হবে। এখন আমরা জেনে নিব দেউলিয়া কি। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম একজন ব্যক্তির সম্পদের পরিমাণের চেয়ে দায়ের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে, মানে ওই ব্যক্তির কাছে পাওনাদাররা টাকা পাবে, তখন ওই ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারেন আদালতের মাধ্যমে। ওই ব্যক্তির কাছে যে সকল পাওনাদার টাকা পাবেন তাদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পূর্ণ জামানতযুক্ত পাওনাদার। 2 নম্বরে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, আংশিক জামানতযুক্ত পাওনাদার। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকারযুক্ত পাওনাদার। আনসিকিউরড ক্রেডিটর্স, জামানতবিহীন পাওনাদার। এবার উদাহরণ। ফুললি সিকিউরড ক্রেডিটর্স, এটার মানে হচ্ছে দেউলিয়া হওয়া ব্যক্তি যে সকল পাওনাদারের কাছ থেকে সম্পদ বন্ধক রেখে ঋণ করেছেন, যেমন কোনো একজন ব্যক্তির কাছ থেকে দেউলিয়া হওয়া ব্যক্তি 1 লক্ষ টাকা ঋণ করেছেন একটা জমি বন্ধক রেখে। জমির মূল্য 2 লক্ষ টাকা। তো যার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ করেছেন ওই ব্যক্তি চাইলে জমিটা বিক্রি করে সহজে 1 লক্ষ টাকা কালেক্ট করতে পারে। এই জন্য এটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, এটার উদাহরণ। তাহলে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স এটার উদাহরণ দেন। আচ্ছা, আবার ধরে নিলাম যে একজন ব্যক্তি, মানে দেউলিয়া হওয়া ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ করেছে কোনো একটা সম্পদ বন্ধক রেখে। ধরে নাও একটা যন্ত্রপাতির মূল্য 50,000, যেটা বন্ধক রাখা হয়েছে এটার মূল্য হলো 50,000। এখন ওই পাওনাদার যন্ত্রপাতি বিক্রি করে 50,000 সংগ্রহ করতে পারবে, কিন্তু ঋণ তো 1 লক্ষ, বাকি 50,000 আর পারবে না। তখন এটাকে বলা হয় পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, আংশিক জামানতযুক্ত পাওনাদার। বোঝাতে পেরেছি?
যে সম্পদ বন্ধক রেখে ঋণ করা হলে পাওনাদাররা সম্পদ বিক্রি করে সহজে টাকা আদায় করতে পারে, এটাই হচ্ছে ফুললি সিকিউর ক্রেডিটর্স। আর বন্ধকযুক্ত সম্পদ বিক্রি করে আংশিক টাকা আদায় করতে পারে, বা মূল যে টাকা ঋণের যে পরিমাণ সেই টাকা থেকে কম টাকা যদি আদায় করতে পারে, তাহলে সেটা হচ্ছে পার্টলি সিকিউর ক্রেডিটর্স, আংশিক। যে সকল পাওনাদাররা অগ্রাধিকার পাবে, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, আমি নামগুলো লিখে রেখেছি। স্টাফ স্যালারি, প্রতিষ্ঠানের কর্মীর কোনো বেতন যদি থাকে তাহলে তারা আগেই অগ্রাধিকার পাবে। গভর্নমেন্ট ডিউ, সরকারি কোনো টাকা যদি বকেয়া থাকে তাহলে সেটা আগেই পরিশোধ করে দিতে হবে। আনসিকিউর ক্রেডিটর্সের মধ্যে কী কী পড়ে? ক্রেডিটর্স, বিলস পেবল, ওয়াইফ লোন। তো ক্রেডিটর্স মানে হচ্ছে পাওনাদার, বিবিধ পাওনাদার। বিলস পেবল, প্রদেয় বিল। ওয়াইফ লোন, স্ত্রীর ঋণ। লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট, বিল ডিসকাউন্টের জন্য দায়। এনি ডিউ এক্সপেন্স, যে কোনো বকেয়া খরচ। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে ক্রেডিটর্স কি, ক্রেডিটর্সের বাংলা অর্থ পাওনাদার, পাওনাদার কি, এমনকি হিসাবের শ্রেণী, যে হিসাব বিজ্ঞান আছে, হিসাবের শ্রেণী কোন হিসাবের মধ্যে পড়ে, তখন ধরে নিতে হবে যে মূল যে বেসিক কোন দাখিলা কোন হিসাবে পড়ে এটা তোমার জানা নেই, তো এটা আগে জানতে হবে। এখন যদি বলো ক্রেডিটর্স, এটার বাংলা অর্থ পাওনাদার, পাওনাদার কোন হিসাবে পড়ে বা পাওনাদার কি, তখন তো এটা বুঝতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে যারা পেইড কোর্সে ভর্তি আসো, একেবারে শেষে দেখো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের হিসাব বিজ্ঞানের বেসিক 2টা ক্লাস আমি দিয়ে রেখেছি। ওই 2টা ক্লাস দেখলে কোন দাখিলা কোন হিসাবে পড়ে সেটা বুঝতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো এগুলো নিয়ে আমি পরে আরও আলোচনা করব, আরও প্রয়োগ করে দেখাবো। যে ব্যক্তি দেউলিয়া হয়ে গেলেন, এখন আদালত ওই ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করেছেন। পাওনাদারদের টাকার পরিমাণ বা পাওনাদারদের কে কত টাকা পাবে সেটা নির্ধারণ করার প্রয়োজন আছে। ওই ব্যক্তির সম্পদের হিসাব করার প্রয়োজন আছে। তখন আদালতের মাধ্যমে আরও একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় ওই ব্যক্তির সম্পদ এবং দায়ের পরিমাণ হিসাব করার জন্য, পাওনাদারদের মধ্যে যতটুকু টাকা আছে সেটা বন্টন করার জন্য। তাকে বলা হয় রিসিভার। তো উনি যে হিসাবটা করবেন, এত কিছু কাজ করবেন, ওনাকে নির্দিষ্ট একটা ফি দিতে হয়। তাহলে উনি কী পরিমাণ ফি নেবেন? উনি বন্ধকযুক্ত সম্পদের উপর 4% ফি নেবেন। সম্পদটা যদি বন্ধকবিহীন হয় তাহলে প্রথম 10 লক্ষ টাকার এটার উপরে 10%, প্রথম 10 লক্ষ বা তার কম 10%, কিন্তু 10 লক্ষ এর বেশি, 2 কোটির কম হলে 5%, যদি 2 কোটির বেশি হয় 1%। এগুলো আমি একটু পরে তোমাদের প্রয়োগ করে দেখাবো, চিন্তার কারণ নাই। এবার আসো, এই টেবিলটা দেখে তোমাদের জন্য মনে হচ্ছে যে ম্যাথ মনে হয় একটু জটিল হতে পারে। আমি চাই না তোমরা এটাকে জটিল বলো, তো এখন আমি এটা নিয়ে কোনো আলোচনা করব না, শুধু এতটুকু বলবো এই টেবিলের কোথায় কি আসে আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো অঙ্কের মধ্যে একই নিয়মেই আনতে হবে, একই নিয়ম। আলাদা আলাদা অঙ্কের মধ্যে আলাদা কোনো নিয়ম নেই, নিয়মটা একই। তো নিয়মটা যেহেতু একই, আমরা যদি 1-2টা অঙ্কের সমাধান করি তাহলেই তো হয়ে যায়। অতএব চিন্তার কোনো কারণ নেই, তোমরা আগে ক্লাসটা শেষ করো, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপাতত আমি শুধু এতটুকুই বলবো, তো এই দিকে পাওনাদার, এখানে মোট দায়, আরও কী পরিমাণ দায় পরিশোধ করতে হবে সেটা এক্সপেক্টেড টু র্যাঙ্কের করে। যাবতীয় সম্পদ এখানে, এখানে বুক ভ্যালু আছে, এস্টিমেটেড টু প্রডিউস আছে। তো বুক ভ্যালু কি, এস্টিমেট টু প্রডিউস এটা কি, এটা আমি পরে বলবো, এখন বললে বুঝবেন না। একটা ম্যাথে সরাসরি
আমি আলোচনা করে তোমাদের বোঝাবো। তারপর এখানে যে প্রপার্টি, কী ধরনের প্রপার্টি আসবে এক এক করে আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। ওকে, তারপর ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করার জন্য এই দিকে ক্যাপিটাল আসে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসে এখানে, নিট ইনকাম, যে কোনো প্রফিট আসে, প্রফিট অন আদার অ্যাসেটস, ডেফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, মানে এখানে এই যে ডেফিসিয়েন্সি যে উদ্ধৃতটা বের হবে সেটাই এখানে বসে, মানে এই এন্ট্রিগুলোই আনতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। তারপর এদিকে ড্রয়িং, উত্তোলন, ইন্টারেস্ট অন ড্রয়িং, উত্তোলনের সুদ, এমনকি যে কোনো ধরনের ব্যয়, যে কোনো ধরনের ব্যয় অঙ্কের মধ্যে তোমরা দেখে নিও আমি কতটা সহজে খুঁজে বাইর করি। যে কোনো ধরনের ব্যয় তোমাকে এখানে আনতে হবে। রিসিভারের ফিটাও আছে, এখন হয়তো বুঝবে না রিসিভারের ফি কি, এটা একটু পরে বুঝবে। আচ্ছা, তাহলে একটা অঙ্কের মধ্যে এই তথ্যগুলো প্রয়োগ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে শুধু ক্লাসটা শেষ করো, সব বুঝতে পারবে। আর একটা ক্লাস শেষ করা মানে এ অধ্যায়ের সব অঙ্কের সমাধান তুমি সহজে বুঝতে পারবে, শুধু আমার ক্লাসগুলো দেখতে হবে। ওকে, আমি অল্প সময়ে বুঝিয়ে দিচ্ছি। শুরুতে আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। মিস্টার রবিন ফিল্ড হিজ ইনসলভেন্সি পিটিশন অন 31 ডিসেম্বর 2022। মিস্টার রবিন 2022 সালের ডিসেম্বর 31 তারিখে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। হি হ্যাড দি ফলোয়িং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, তার নিচের সম্পদ ও দায়ের পরিমাণ আছে। অ্যাসেটস এস্টিমেট টু রিয়েলাইজ আর শোন টু ব্র্যাকেট, সম্পদের বর্তমান যে মূল্য, বাজার মূল্য, সেটা ব্র্যাকেটে দেওয়া আছে। একবার পড়ে নিচ্ছে। বিল্ডিং 70,000 টাকা, এখানে 80,000 টাকা, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে যে টাকাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু কি? বুক ভ্যালু হচ্ছে মিস্টার রবিনের প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী বা প্রতিষ্ঠানের হিসাব বা খাতার মধ্যে এটার যে মূল্যটা বা যত টাকা দিয়ে তিনি নিজে ক্রয় করেছেন, যত টাকা দিয়ে তিনি নিজে ক্রয় করেছেন, এটা হলো বুক ভ্যালু। কিন্তু যদিও তিনি 80,000 টাকায় ক্রয় করেছেন, এখন আর 80,000 পাওয়া যাবে না, এখন এই বিল্ডিংয়ের বাজার মূল্য 70,000। বোঝাতে পেরেছি? এটার মূল্য রবীন্দ্রের হিসাব অনুযায়ী 80,000, কিন্তু বর্তমানে এটা বিক্রি করা যাবে 70,000। এই হলো পার্থক্য। এখন যেটা রবিন ক্রয় করেছে, আমরা ধরে নিলাম যে এগুলো রবিন ক্রয় করেছে। ওকে, রবিন ক্রয় করেছে 80,000 টাকায়, রবীন্দ্রের হিসাব অনুযায়ী বর্তমান মূল্য 70,000, তো এখানেও 10,000 টাকার একটা লস আছে। যাই হোক, লস এখন দেখার প্রয়োজন নাই, এটা পরে বলবো। আমি চাই তোমরা সহজে বুঝো। মেচিনারি 2,50,000, এখানে আবার 3,10,000, মানে কি? তো রবীন্দ্রের হিসাব অনুযায়ী বুক ভ্যালু বা রবীন্দ্রের হিসাব অনুযায়ী এটা মনে রেখে দিও, 3,10,000 টাকা ছিল, কিন্তু বর্তমানে 2,50,000 বিক্রি করা যাবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেম এজ বুক ভ্যালু, 2 লক্ষ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বুক ভ্যালু যা, এখানে বুক ভ্যালু যা, এখানে এই যে বাজার মূল্য যেটা ওইটাও তা। ফার্নিচার 20,000, এখানে 40,000। ফার্নিচারে বুক ভ্যালু 40,000, বর্তমান বাজার মূল্য 20,000। স্টক ইন ট্রেড, মজুত পণ্য, বর্তমান বাজার মূল্য 7 লক্ষ, বুক ভ্যালু 8 লক্ষ। তারপর বুক ডেপ্ট, মানে দেনাদারদের কাছ থেকে যে টাকা আদায় হবে, গুড 3 লক্ষ। তো এই যে গুড মানে এখানে দেনাদারের টাকা, এটা সম্পদের মধ্যে পড়ে, সম্পদের 3 লক্ষ। বেড অ্যান্ড ড্রাফটফুল 40,000, এখানে আবার 1 লক্ষ। এটার মানে কি? গুড মানে যেটা, যে দেনাদারের কাছ থেকে যেটা আদায় হবে, 3 লক্ষ যেটা পাওয়াই যাবে, সম্পদ এটা। বেড অ্যান্ড ড্রাফটফুল, তো অনাদায়ী পাওনা, এখানে অনাদায়ী পাওনা বলতে যেই টাকাটা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না এরকম, আবার অনেক সময় আদায়ও হয়। তো রবিনের হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকা অনাদায়ী পাওনা, 1 লক্ষ টাকা পাবো। তো দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকার মধ্যে 40,000 পাবো। তো এখানে এটা হবে বুক ভ্যালু, আর এটা হবে বর্তমান যে মূল্য, বর্তমান মূল্য হচ্ছে এটা। তারপরে
বর্তমান মূল্য এটাকে এস্টিমেটেড টু প্রডিউস নামেও আমরা অঙ্কের মধ্যে লিপিবদ্ধ করতে পারি। পরে আছে ইনভেস্টমেন্ট, সেম এজ বুক ভ্যালু 2 লক্ষ। বিনিয়োগ এখানে 2 লক্ষ টাকা আছে, এটার বুক ভ্যালু এস্টিমেটেড টু প্রডিউস দুইটাই এক। আর এস্টিমেটেড টু প্রডিউস বলতে আমি বর্তমান বাজার মূল্য এটাকে বোঝাচ্ছি, আর বুক ভ্যালু বলতে রবিনের হিসাব অনুযায়ী যেটা ওইটাকে বোঝাচ্ছে। মর্টগেজ অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বন্ধক রেখে ঋণ 2 লক্ষ টাকা। তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এখানে আছে 2 লক্ষ টাকার, তো 2 লক্ষ টাকার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বন্ধক রেখে 2 লক্ষ টাকা ঋণ। এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, আগে পড়ে নিচ্ছে। লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বন্ধক রেখে ঋণ 5 লক্ষ। লোন সিকিউরড বাই ফার্স্ট চার্জ অন স্টক, স্টক বন্ধক রেখে ঋণ 1 লক্ষ। আনসিকিউরড ক্রেডিটর্স আছে 10 লক্ষ। লাইবিলিটি অন বিল ডিসকাউন্টেড এক্সপেক্টেড টু র্যাঙ্ক 40,000, আবার এখানে 1 লক্ষ। মানে বিল ডিসকাউন্টের জন্য যে দায়ের এখানে সৃষ্টি হয়েছে, তো এখানে বুক ভ্যালু 1 লক্ষ, তো আশা করা যাচ্ছে যে 40,000 টাকা পরিশোধ করলেই হবে। তারপরে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকারযুক্ত পাওনাদার 40,000। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স অগ্রাধিকার যুক্ত পাওনাদার 40,000। বিল অফ এক্সচেঞ্জ 20,000। ক্যাশ ইন হ্যান্ড 1,000। এখন কোনো এন্ট্রির মধ্যে যদি ব্র্যাকেটের মধ্যে টাকা দেওয়া না থাকে, যেমন এখানে বিল অফ এক্সচেঞ্জ এই যে 20,000 আছে, তখন ধরে নিতে হবে এটার বুক ভ্যালুও 20,000, এস্টিমেটেড টু প্রডিউস এটাও 20,000। বুক ভ্যালু বাজার মূল্য দুইটাই সমান, এটা আমাদের ধরে নিতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। তো বিল অফ এক্সচেঞ্জ এটা সম্পদের মধ্যে পড়ে, বিনিময় বিল। ক্যাশ ইন হ্যান্ড এটাও সম্পদের মধ্যে পড়ে। আরও যে তথ্য আছে, মিস্টার রবিন স্টার্টেড হিজ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ টাকা 6 লক্ষ। 6 লক্ষ টাকা নিয়ে জনাব রবিন ব্যবসা শুরু করেছিলেন। আপ টু 31 ডিসেম্বর 2022 হি মেড এ প্রফিট অফ টাকা 5,91,000 আফটার এলোয়িং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 60,000। 2022 সালে 31 ডিসেম্বর তার প্রফিট ছিল 5,91,000 এবং মূলধনের সুদ ছিল 60,000। হি হ্যাড উইথড্রন টাকা 10,40,000 ডিউরিং দ্য পিরিয়ড। 10,40,000 টাকা তিনি উত্তোলন করেছিলেন ওই বছর, তো অনেক টাকা উত্তোলন করেছেন। প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার রবিন। মিস্টার রবিনের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট দুইটাই তৈরি করার জন্য বলা হয়েছে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। প্রশ্ন করা হয়েছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টস। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করার জন্য আমাদের যা আনতে হবে, এখানে গ্রস লাইবিলিটিস, এখানে এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এখানে দায়গুলো আনতে হবে। আর দায়ের মধ্যে 4 ধরনের দায় আসে, আনসিকিউর ক্রেডিটর্স, ফুললি সিকিউর ক্রেডিটর্স, তারপর পার্টলি সিকিউর ক্রেডিটর্স, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। 4 ধরনের দায় আনতে হবে। তুমি চাইলে ফুললি সিকিউর ক্রেডিটর্স আগেই লিখতে পারো, আনসিকিউর ক্রেডিটর্স পরেই লিখতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই দায়গুলো আনতে হবে। দেখা যাচ্ছে আনসিকিউর ক্রেডিটর সরাসরি টাকাটা এখানেই বসে এক্সপেক্টেড টু র্যাঙ্কের ঘরে। ফুললি সিকিউর ক্রেডিটর্স এটা দায়ের থেকে সম্পদের মূল্যটা বিক করে আনতে হয়, ওকে। আর পার্টলি সিকিউর ক্রেডিটর্স এটাও দায় থেকে সম্পদের মূল্য বিক করে আনতে হয়। আর অগ্রাধিকারযুক্ত শেয়ার যেটা, শেয়ার না, অগ্রাধিকারযুক্ত পাওনাদার যারা টাকা আগেই পাবে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স অগ্রাধিকারযুক্ত পাওনাদার, যে সকল পাওনাদারের টাকা আগেই পরিশোধ করতে হবে, তো তাদের টাকাটা বিপরীত দিক থেকে বিক করে এখানে আনতে হয়। কিভাবে আনতে হয় এটা আমরা পরে বুঝবো, ওকে। তারপর এতটুকুর কাজটা করার জন্য অঙ্কের শুরুতে আগেই তোমাদের আনসিকিউর ক্রেডিটর্স, ফুললি সিকিউর ক্রেডিটর্স, পার্টলি সিকিউর ক্রেডিটর্স, তারপর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এটা লাগবে না, এটা সরাসরি অঙ্কের মধ্যেই দেওয়া থাকে। তো এই 3টা ওয়ার্কিং আগেই করে নিতে হবে। তো লক্ষ্য করো, শুরুতে না হয় আমরা ফুললি সিকিউর ক্রেডিটর্স সেটা বাইর করব। তো ফুললি সিকিউর ক্রেডিটর্স এটার সংজ্ঞাটা কী ছিল মনে আছে? যে সম্পদ বন্ধক রেখে, যাদের কাছ থেকে সম্পদ বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে,
ঋণের চেয়ে সম্পদের মূল্য বেশি। যেমন এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবেন যে এই জায়গায় দেওয়া আছে লোনস, এই যে এটা লোন সিকিউরড বাই ফার্স্ট চার্জ অন স্টক। লোনের পরিমাণ এখানে কত টাকা? লোনের পরিমাণ 1,00,000 টাকা। মানে স্টক বা মজুত পণ্য বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে 1,00,000 টাকা। তাহলে স্টকের মূল্য কত? স্টকের মূল্য ব্র্যাকেটে আছে 7,00,000 আর এখানে বুক ভ্যালু আছে 8,00,000। এখন বুক ভ্যালু তো আর দেখার প্রয়োজন নাই, এটা বর্তমানে 7,00,000 টাকায় বিক্রি করা যাবে। তো 7,00,000 টাকার সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে 1,00,000 টাকা। এখন পাওনাদার চাইলে যে কোনো সময় সম্পদ বিক্রি করে 1,00,000 টাকা আদায় করতে পারে। এটা হলো ফুললি সিকিউর ক্রেডিটর্স, এইগুলো একটা। এখন আরও কিছু বন্ধকি ঋণ আছে, যেমন মর্টগেজ অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট 2,00,000। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বন্ধক রেখে ঋণ 2,00,000। এখন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এটার মূল্য 2,00,000। বুক ভ্যালু যা, এস্টিমেটেড টু প্রডিউসও তা, মানে বাজার মূল্য তা। 2,00,000 টাকার সম্পদ বন্ধক রেখে 2,00,000 টাকা ঋণ। এটা কি ফুললি সিকিউর ক্রেডিটর্স? না, কারণ আমরা জানি বন্ধকযুক্ত সম্পদের উপর 4% ফি রিসিভার কেটে নেয়। আমি দেখাচ্ছি একটু পরে, এক এক করে দেখাতে হবে, না দেখলে বুঝবেন না। রিসিভার কেটে নেয়, ওই অনুযায়ী 2,00,000 টাকা থেকে যদি রিসিভারের ফিটা বাদ দিয়ে দিই তাহলে তো যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে 2,00,000 কমে যায় এটা থেকে। তাহলে এটা ফুললি নয়, পার্টলি। ওকে। লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট 5,00,000 টাকা। 5,00,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, কিন্তু ইনভেস্টমেন্টের মূল্য কত? লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্টের মূল্যটা এখানে এই যে 2,00,000 টাকা। 2,00,000 টাকার বিনিয়োগ বন্ধক রেখে 5,00,000 টাকা ঋণ। এখন তো পাওনাদার 2,00,000 টাকার বিনিয়োগ বিক্রি করে তো আর 5,00,000 আদায় করতে পারবে না, সুতরাং এটা পাটলে এই শেষ যাবতীয় বন্ধকযুক্ত সম্পত্তির পরিমাণ গেল একটা। এবার এটার ওয়ার্কিংটা আমরা কিভাবে করি দেখো, একটু মনোযোগী হোক। ক্যালকুলেশন অফ ফুললি সিকিউর ক্রেডিটর্স 2 নম্বরে তুমি চাইলে এখানে পার্টলি সিকিউর ক্রেডিটর্সও বাইর করতে পারতে। এখন বইয়ের মধ্যে আনসিকিউর ক্রেডিটর্স বাইর করে দিছে, নো প্রবলেম, আগে পরে যে কোনোটা লেখা যায়। এবার আমি কি বলি মন দিয়ে শোনো। এই ধরনের টেবিল দেখে তোমাদের বই পাওয়ার কোনো কারণ নাই যে পারবো কি পারবো না। আসলে এই ধরনের টেবিল সকল অঙ্কের মধ্যে একই রকম। যেমন ফুললি সিকিউর ক্রেডিটর্স আর পার্টলি সিকিউর ক্রেডিটর্স, এরকম টেবিলটা অঙ্কন করে এখানে তুমি অ্যামাউন্ট অফ লোন, এখানেও অ্যামাউন্ট অফ লোন, এখানে ভ্যালু অফ সিকিউরিটিস, এখানেও ভ্যালু অফ সিকিউরিটিস, এই নামটা কি তোমার মনে থাকবে না? হাতে কলমে ম্যাথ প্র্যাকটিস করলে অবশ্যই মনে থাকবে। এখন ফুললি সিকিউর ক্রেডিটর্স যেটা ছিল, স্টক বন্ধক রেখে ঋণের পরিমাণ, লোন নেওয়া হয়েছিল 1,00,000, কিন্তু যে স্টক বন্ধক রাখা হয়েছে ভ্যালু অফ সিকিউরিটিস মানে সম্পদের মূল্য, এটার মূল্য আবার 7,00,000। একটাই ছিল যে স্টক বন্ধক রেখে ঋণের পরিমাণ, আর তো নাই। বাকি দুইটা তো এগুলো পাটলে। আমি আবার তোমাদের দেখাই, শুধুমাত্র এই যে স্টক বন্ধক রেখে ঋণ যেটা, এটা হলো ফুললি। আর মর্টগেজ অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সিকিউরড, লোন সিকিউরড বাই ইনভেস্টমেন্ট, এই দুইটা হলো পার্টলি। একটু আগেই তো বুঝিয়ে দিলাম। এখন লোন সিকিউরড বাই স্টক, ঋণ 1,00,000 কিন্তু সম্পদের মূল্য 7,00,000 যেটা বন্ধক করা হয়েছে। আমরা জানি যে বন্ধকযুক্ত সম্পত্তির উপর, আমি আবার তোমাদের দেখাই, বন্ধকযুক্ত সম্পদের উপর রিসিভার 4% ফি কেটে নিবে, আর বন্ধকবিহীন সম্পদের উপর 10,00,000 টাকার নিচে হলে 10%, 10,00,000 এটার বেশি 2,00,000 টাকার নিচে হলে 5%, 2 কোটি টাকার উপরে হলে 1%। 10,00,000 আর 2 কোটির মধ্যে হলে 5%। ওকে, এই জন্য রিসিভার ফি 4%, এই 7,00,000 এর 4% 28,000, 7,00,000 এর 4% 28,000 বিক করে ফিটা কেটে নাও, তখন বর্তমান যে সম্পদ এটা 6,72,000 টাকা অতিরিক্ত আছে। এই 6,72,000 সম্পদ থেকে বাকি যে পাওনাদার আছে তাদেরও দায় পরিশোধ করতে হবে, এই জন্য হিসাবটা এখানে আলাদা করা হয়েছে। ঠিক আছে। এটা মর্টগেজ অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেখানে ঋণ 2,00,000 কিন্তু এই ইকুইপমেন্টের মূল্য আবার 2,00,000।
এই 2 লক্ষ থেকে যেহেতু রিসিভার ফি কেটে নিবে, তাই 2 লক্ষ থেকে কমে যাবে, যার কারণে আর এটা ফুললি সিকিউর ক্রেডিটর্সটা হলো না। লোন এগেইনস্ট ইনভেস্টমেন্ট, ঋণ 5 লক্ষ কিন্তু সম্পদের মূল্য 2 লক্ষ, ঠিক আছে। এটা অবশেষে ঋণ 7 লক্ষ, এটা টোটাল লোন 7 লক্ষ, এটা ঠিক থাকবে। আর বিল অফ সিকিউরিটি, টোটাল সম্পদ 4 লক্ষ থেকে রিসিভারের যে 4% ফিটা, 4 লক্ষের 4% 16,000, এটা কেটে দাও। তাহলে বর্তমানে সম্পদ রইল 3,84,000 টাকা। সম্পদের মূল্যটা এখানে, সম্পদের মূল্য 3,84,000, আর দায়ের পরিমাণ 7 লক্ষ, ঋণ 7 লক্ষ। 7 লক্ষ টাকা ঋণ করা হয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী রিসিভারের ফি বাদ দিয়ে সম্পদের মূল্য 3,84,000, আর এখানে 6,72,000 সম্পদের মূল্য, ঋণ দিতে হবে আরও 1 লক্ষ। এই গেল। এবার আনসিকিউর ক্রেডিটর্স আলাদা করে আমরা তালিকা করে নিব যে আনসিকিউর ক্রেডিটর্স এখানে কি আছে। একটা বলা আছে আনসিকিউর ক্রেডিটর্স 10 লক্ষ, ওকে। তারপর লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট, এক্সপেক্টেড টু র্যাঙ্ক 40,000, আর এখানে বুক ভ্যালু 1 লক্ষ। বিল ডিসকাউন্টের উপর দায়, বুক ভ্যালু 1 লক্ষ টাকা, তবে আশা করা যাচ্ছে 40,000 পরিশোধ করতে হবে, তো এটা দায়, 40,000 টাকা এটা দায়। তখন এটা হলো বুক ভ্যালু, আর আসলে যেটা পরিশোধ করতে হবে 40,000। তো এই দুইটাই, আর তো কোনো আনসিকিউর ক্রেডিটর্স এখানে নেই। ক্যালকুলেশন ফর আনসিকিউর ক্রেডিটর্স, আনসিকিউর ক্রেডিটর্স 10 লক্ষ 10 লক্ষ উভয় করে। তো টেবিলটা একই রকম, গ্রস লাইবিলিটি, নেট লাইবিলিটি যে কোনো অঙ্কের মধ্যেই এরকম থাকবে। লাইবিলিটি ফর বিল ডিসকাউন্ট, যেখানে মোট ছিল 1 লক্ষ টাকা দায়, আর পরিশোধ করতে হবে 40,000, তাহলে মোটের করে 1 লক্ষ, আর পরিশোধ করতে হবে নিট, যেটা 40,000 আলাদা আমরা লিখে দিব। অবশেষে এখানে গ্রস লাইবিলিটি 11 লক্ষ, আর নেট লাইবিলিটি 10,40,000, এতটুকু শেষ। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকারযুক্ত পাওনাদার 40,000 টাকা। 4 ধরনের দায় আমরা বাহির করে নিলাম। এই হিসাব অনুযায়ী এক এক করে আমি সব বসিয়ে দিই। যেমন এই যে এখানে গ্রস লাইবিলিটি আছে, গ্রস লাইবিলিটির গড়ে প্রত্যেকটা দায়ের মোট যে দায় আছে এখানেই বসবে। তো এটা আমি একটু পরে বসাবো, আগে এই কাজটা করব। যেমন আমাদের বর্তমান নিয়ম অনুযায়ী আনসিকিউর ক্রেডিটর্সের টাকা সরাসরি এক্সপেক্টেড টু র্যাঙ্কের করে আসবে, নিয়ে আসবো ফুললি সিকিউর ক্রেডিটর্স থেকে সম্পদের মূল্য বাদ দিয়ে। তারপর অবশেষে সারপ্লাস এস পার কোনটা, যেটা এটা বাহির করে কী কাজ, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পার্টলি সিকিউর ক্রেডিটর্স, এটা সম্পদের মূল্য বাদ দিয়ে টাকাটা এখানে, পার্টলি সিকিউর ক্রেডিটর্স আমরা টাকাটা এখানে রেখে দিব, আর এখানে বসে কী পরিমাণ দায় আরও পরিশোধ করতে হবে। এখন আমরা যে অঙ্কের সমাধান করেছি, এই জায়গায় ফুললি সিকিউর ক্রেডিটর্স মোট দায়ের পরিমাণ 1 লক্ষ, দায় যেটা পরিশোধ করতে হবে, কিন্তু সম্পদের মূল্য 6,72,000। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক, গ্রস লাইবিলিটি, যে কোনো অঙ্কের জন্য একই নিয়ম। শুরুতে ফুললি সিকিউর ক্রেডিটর্স মানে পাওনাদারের পরিমাণ, পূর্ণ জামানতযুক্ত পাওনাদার দায়ের পরিমাণ 1 লক্ষ। এখন 1 লক্ষ টাকা যদি আমি পরিশোধ করি, যেমন এখন যদি সম্পদটা বিক্রি করি, বিল অফ সিকিউরিটি 6,72,000, তাহলে অতিরিক্ত সম্পদ এখানে থাকতেছে 5,72,000, আর এখানে লেখা হয়েছে সারপ্লাস এস পার কন্ট্রা, বিপরীত দিকে সম্পদটা সম্পদের গড়ে এক সময় নিতে হবে। এখন কিভাবে নিব এটা সময় আসলে বোঝাবো। আপাতত এই যে এখানে অতিরিক্ত যে সম্পদ, মনে করো 6,72,000 থেকে 1 লক্ষ দায় এখানেই ক্লোজড, যে বাকি 5,72,000 টাকার সম্পত্তি থাকে সেটা যাবে বিপরীতে, কোথায় যাবে পরে বুঝবো। তবে নিয়ম আমরা এই কাজটাই এখানে করব। আর এখানে টোটাল দায় 1 লক্ষ টাকাই আছে, গ্রস লাইবিলিটি এখানে কোনো কাজ নেই, জাস্ট 1 লক্ষ টাকা এটা আমরা বসিয়ে দিলেই হয়ে যায়। অঙ্কটার মধ্যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকারযুক্ত পাওনাদার 40,000 আছে,
এই 40,000 টাকা আমাদের সম্পদের টাকা থেকে বাদ দিতে হবে, যার কারণে এখানে লেখা হয় ডিডাক্টেড এজ পার কন্ট্রা, মানে বিপরীত দিক থেকে এটা বাদ দিতে হবে। 40,000 যদি এখানে বাদ দিই তখন এখানেও শূন্য, এখানেও কোনো দায় আর পরিশোধ করতে হবে না। প্রথম যেটা, দায় থেকে সম্পদ যেহেতু বেশি হয়ে গেল তাহলে তো আর দায় পরিশোধ করতে হবে না, তার মানে শূন্য। অগ্রাধিকার শেয়ার যেটা তাদের অগ্রাধিকার শেয়ার না, অগ্রাধিকার যুক্ত পাওনাদার। তো অগ্রাধিকার যুক্ত পাওনাদার যারা, তাদের টাকা আগেই পরিশোধ করতে হবে, যার কারণে এখানে বিক করা হয়েছে। কিন্তু টাকাটা আসলো কোথায় থেকে? টাকাটা বিপরীত সম্পদের দিক থেকে আসছে। কিভাবে আসছে এটা পরে বুঝবো। ডিডাক্টেড এজ পার কন্ট্রা, মানে বিপরীত দিক থেকে এখনই বিক করা হলো। এই হলো একটা। তারপর পার্টলি সিকিউর ক্রেডিটর্স, এখানে কি আছে? লোন টোটাল হলো 7 লক্ষ, কিন্তু সম্পদের মূল্য 3,84,000। এবার তোমরা একটা বিষয় বুঝো, এটার মোট দায় 40,000, এটার 1 লক্ষ, এটা 7 লক্ষ। ওকে, পার্টলি সিকিউর ক্রেডিটর্স পাওনাদার পাবে 7 লক্ষ। যে সম্পদ তাদের কাছে বন্ধক রাখা হয়েছিল এইটার মূল্যই মাত্র 3,84,000। এখন আমি তাদের যদি 3,84,000 এখানে পরিশোধ করে দিই, তাদের আরও 3,16,000 পরিশোধ করতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে এক্সপেক্টেড টু র্যাঙ্ক। এক্সপেক্টেড টু র্যাঙ্ক মানে পাওনাদারদের আর কি পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। তাদের দায়, তারা পাবে 7 লক্ষ। সম্পদ বিক্রি করে তাদের টাকা এখানেই পরিশোধ করে দেওয়ার পরে আরও 3,16,000 বাকি থাকে। তো 3,16,000 আসলো কিভাবে? 7 লক্ষ থেকে 3,84,000 বিক করে এই টাকাটা এখনো পরিশোধ করতে হবে। ওকে, বাকি রইল আরও একটা দায়, ওই যে আনসিকিউর ক্রেডিটর্স, যেখানে মোট হলো 11 লক্ষ আর লিট হলো 10,40,000। 11 লক্ষ মোট গ্রস লাইবিলিটি, এটাতে বসাও আনসিকিউর ক্রেডিটর্স। তো এই যে পাওনাদার 10,40,000, তাদের টাকা পুরোটাই পরিশোধ করতে হবে। পুরোটাই যেহেতু পরিশোধ করতে হবে, তাহলে এক্সপেক্টেড টু র্যাঙ্কের করেই টাকাটা বসিয়ে দিব। তুমি চাইলে দায়ের টাকাটা এখনই যোগ করে নিতে পারো, কারণ এমনিতেই এখানে সম্পদের থেকে দায়ের পরিমাণ বেশি হবে। 13,56,000 এখনই যোগ করে নাও, কোনো সমস্যা নাই। এবার ভালো করে বুঝো যে এই দিকের কাজটা কিভাবে করতে হয়। এসেটস, বুক ভ্যালু, এস্টিমেটেড টু প্রডিউস। প্রপার্টি, এখানে কী ধরনের প্রপার্টি? বন্ধকবিহীন প্রপার্টি, মানে যে সকল সম্পদ বন্ধক রাখা হয় নাই এখানে আমাদের যোগ করে নিতে হবে ওই সম্পদগুলো, এটাই নিয়ম। এখন এই সম্পদগুলো আমি যতটা পাবো এই জায়গায় আমি যোগ করে নিব। বুক ভ্যালুটাও আনতে হবে, বাজার মূল্যও আনতে হবে, মানে বুক ভ্যালু আনতে হবে, এস্টিমেট টু প্রডিউস এটাও আনতে হবে। কী কী আছে আমি একবার খুঁজে নেই, একেবারে প্রথম থেকে তোমাদের বুঝিয়ে দিচ্ছে। তোমরা আমার কথা মিলিয়ে নিও, যে ক্লাস শেষে মনে হবে তোমরা সব বুঝতে পেরেছ। তো এটা মিলিয়ে নিও। কোন কোন সম্পদ বন্ধক রাখা হয় নাই সেগুলা। বিল্ডিং কি বন্ধ রাখা হয়েছে? না, এটার বুক ভ্যালু 80,000, বাজার মূল্য 70,000। ওকে। মেশিনারি কি বন্ধক রাখা হয়েছে? না, এটার বুক ভ্যালু 3,10,000, বাজার মূল্য হচ্ছে বা এস্টিমেটেড টু প্রডিউস 2,50,000। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এটা আবার বন্ধক রাখা হয়েছে, এই যে বন্ধক রাখা হয়েছে, এটা আনবো না। ফার্নিচার আবার বন্ধক রাখা হয় নাই, তাহলে ফার্নিচার আনবো। 20,000 আর 40,000, 40,000 বুক ভ্যালু, এগুলো তোমরা বুঝে নিও। 40,000 বুক ভ্যালু, 20,000 এস্টিমেট টু প্রডিউস। ওকে। স্টকটা আবার বন্ধক রাখা হয়েছে, এই যে স্টক বন্ধক রাখা হয়েছে, এটা আমি আনবো না। বুক ডেপ্টের মধ্যে দেনাদারের টাকা 3 লক্ষ, যেহেতু ব্র্যাকেটে কোনো কিছু দেওয়া নেই, তাহলে বুক ভ্যালু যা এস্টিমেট টু প্রডিউস তা, এটাও সম্পদ। বেড অ্যান্ড ড্রাফটফুলের যে টাকাটা 1 লক্ষ টাকা, এটা হলো বুক ভ্যালু, কিন্তু পাওয়া যাবে 40,000। 40,000 যেহেতু পাওয়া যাবে, তখন এটা হচ্ছে এস্টিমেট টু প্রডিউস। এস্টিমেট টু প্রডিউস হলো 40,000, এস্টিমেট টু প্রডিউস 40,000, বুক ভ্যালু 1 লক্ষ। ওকে। ইনভেস্টমেন্ট, এটাও তো বন্ধক রাখা হয়েছে, তো এটা আমি আনবো না। আর কি কি দায় আছে? তারপর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, বিলস অফ এক্সচেঞ্জ আছে, এটাও তো সম্পদ। এটার বুক ভ্যালু যা এস্টিমেট টু প্রডিউস হতা। ক্যাশ ইন হ্যান্ড, বুক ভ্যালু যা এস্টিমেট টু প্রডিউস হতা। আর কোনো সম্পদ তুমি এখানে পাবে না। এক এক করে বন্ধকবিহীন যত সম্পদ আছে, এই যে দেখো সম্পদের নাম, বুক ভ্যালু, এস্টিমেট টু প্রডিউস,
একেবারে ক্লিয়ার বিষয়টা। আনসিকিউর প্রপার্টি ক্যাশ নিয়ে আসলাম, এখানে বুক ভ্যালু এস্টিমেট টু প্রডিউস সমান বিল্ডিং যেটা ছিল এটার বুক ভ্যালু 80,000 ছিল, এস্টিমেট টু প্রডিউস 70,000 ছিল ব্র্যাকেটে যেটা। মেশিনারি 3,10,000 2,50,000, ফার্নিচার বুক ভ্যালু 40, এস্টিমেট টু প্রডিউস 20। তারপর গুডস যে 3 লক্ষ একটাই ছিল এই জন্য দুইটা একই সমান হবে বুক ভ্যালু আর এস্টিমেট টু প্রডিউস। বেড অ্যান্ড ড্রাফটফুল 1 লক্ষ, এটা হলো বুক ভ্যালু আর পাওয়া যাবে 40,000, একটু আগেই তো দেখালাম। বিল অফ এক্সচেঞ্জ 20,000 20,000 উভয় করে টাকা যোগ করো, এখানে 8,51,000 যেটা বুক ভ্যালু এটা এখানেই ক্লোজড, এটার কোনো কাজ আমাদের নাই, বুক ভ্যালু এখানেই ক্লোজড। এখন এস্টিমেট টু প্রডিউস যোগ করো 7,01,000। 7,01,000 টাকার মধ্যে যাবতীয় সম্পদ যে এখানে আনা হয়েছে বন্ধকবিহীন, ক্যাশ নগদ টাকা বন্ধক রাখার কি কোনো উপায় আছে? না, তাহলে নগদ টাকা বিক করতে হবে। নগদ টাকা কত আছে? 1,000। 1,000 টাকা 7,01,000 থেকে রিসিভার ফিটা এখন বাদ দিতে হবে। 7,01,000 থেকে 1,000 বিক করে 7 লক্ষ টাকার উপরে 10% কোথায় থেকে পেলাম? এটা আবার কোথায় থেকে পেলাম? এটা পেয়েছি এখান থেকে বন্ধকবিহীন সম্পদের উপর প্রথম 10 লক্ষ টাকার উপর 10%, তাই না? এটাই। অতএব ক্যাশটা কিন্তু বাদ দিতে হবে, কারণ ক্যাশ বন্ধক রাখা যায় না। 7,01,000 এটা থেকে 1,000 বিক করে 7 লক্ষ 10% 70,000, এটা তো রিসিভার কেটে নিবে, তাহলে সম্পদ থেকে এটা বিক করি। 70,000 বিক করলে 6,31,000 এখানে থাকতেছে। তাহলে এখন পর্যন্ত আমি সম্পদ পেলাম 6,31,000 টাকার এখানে। এবার এদিকে আমাদের একটা কাজ, এই যে বলা হয়েছিল সারপ্লাস এস পার কন্ট্রা, মানে বিপরীত দিকে এই যে সম্পদ অতিরিক্ত দায় 1 লক্ষ পরিশোধ করে যে সম্পদ অতিরিক্ত 5,72,000 আছে, তো এটা এই যে দেখো এড সারপ্লাস এস পার কন্ট্রা 5,72,000 সম্পদ এই দিকে নিয়ে আসা হয়েছে। যে কোনো অঙ্কের মধ্যে তোমার এটাই কাজ, 12,03,000 টাকা হয়ে যাবে। তোমাদের কি মনে আছে যে অগ্রাধিকার যুক্ত পাওনাদার যারা তাদের শেয়ার আগেই পরিশোধ করে, তাদের টাকাটা আগেই পরিশোধ করে দিতে হয়, তখন এই যে 40,000 টাকা মানে 12,03,000 টাকা থেকে যেহেতু তাদের টাকা এখানে পরিশোধ করে দেওয়া হয়েছে, এই জন্য এই টাকাটা কোথায় থেকে আসলো? এইখান থেকে আমাকে বিক করতে হবে, যার কারণে লেস প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, পাওনাদারের টাকা এখানেই বিক করে দেখানো হলো। তার মানে সম্পদের টাকাটা অগ্রাধিকারযুক্ত পাওনাদার যারা সম্পদের টাকা থেকে 40,000 বিক করে এখানে নেওয়া হয়েছে, এই জন্য বিক দেখালাম। এটার নাম প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স 40,000। তারপরে 12,03,000 থেকে 40,000 বাদ দিলে 11,63,000। ওকে, আমাদের কাজ এখানে শেষ। এখন এই দিক যোগ করে 13,56,000 হয়েছিল, এই 13,56,000 এখানে বসাও। 13,56,000 বসানো হলো। 13,56,000 থেকে 11,63,000 বিক করে এই যে 1,93,000 বের হলো, এটাই ঘাটতি, ডেফিসিয়েন্সি, মানে এই পরিমাণ ঘাটতি আছে যেটা পাওনাদাররা পাবে না। এই টাকার জন্যই ওই ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন, এটাই ডেফিসিয়েন্সি। এখন এই যে এই অংশটা কিভাবে এখানে যোগ হলো, তারপর এই টাকাটা আগে এখান থেকে কিভাবে বিক হলো, এখন তোমরা বুঝতে পেরে গেছো। এই গেল একটা। আরেকটা অঙ্ক বাকি, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ওইটা বাইর করতে হবে। এখন ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট বাইর করার যে নিয়মটা আবারও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, নেট ইনকাম, যে কোনো সম্পদ বিক্রয়ের আয়, তারপর ডেফিসিয়েন্সি যেটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে বাইর করা হয়েছিল সেটা, মানে এখানে যেটা বাইর করা হয়েছে সেই টাকাটা এতটুকু আসে, 1,93,000 বর্তমান অঙ্কের মধ্যে আছে। এখানে ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, নেট লস, যাবতীয় ব্যয় এগুলো আসে, রিসিভারের ফি আসে। এখন রিসিভার যেহেতু ফি কেটে নিবে, এটাও তো ব্যয় আসে। লস অন আদার অ্যাসেটস, ব্যাড ডেপ্ট, লস অন বিল ডিসকাউন্ট, রিয়েলাইজেশন এক্সপেন্স, লস অন গেমলিং, এগুলা এক কথা যাবতীয় ব্যয়। এখন কি কি ব্যয় আমাদের এখানে থাকতে পারে?
প্রথমে আমি বাম দিকে যেগুলো আসে, এই যে ক্যাপিটাল 6 লক্ষ, ক্যাপিটালের নাম তুমি লিখতে পারো এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। ক্যাপিটাল আসছে বাম দিকে। প্রফিট আসে, এই যে প্রফিট 5,91,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আবারও আমি দেখাই, ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, নেট ইনকাম, ডেফিসিয়েন্সি, এগুলো আসে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 60,000, এটাও চলে আসবে। এবং আমরা যে এখানে এই যে ডেফিসিয়েন্সি বাইর করেছি 1,93,000, সেটাও চলে আসবে। দেখো তো তোমরা বুঝতে পারলে কিনা, একেবারে সহজ। প্রথমে মূলধনের টাকাটা এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস বলে, ট্রেডিং প্রফিট আয় যেটা হয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ডেফিসিয়েন্সির টাকা 1,93,000 স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স থেকে সরাসরি যোগ করে নাও। এটার উভয় দিক হিসাব করতে হয় না, সরাসরি যোগ করে নাও। তো এটা ক্লোজড। এবার ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, নেট লস, মানে যাবতীয় ব্যয়, রিসিভারের ফি, সবগুলো এখন আমাদের আনতে হবে। দেখো তো কি আছে, এই যে উত্তোলন করেছে 10,40,000, ড্রয়িং তো এটা আসবে। এবার ব্যয় কি কি আছে, ব্যয়টা আমি তোমাদের বুঝাই। বিল্ডিংয়ের মূল্য বুক ভ্যালু 80,000 ছিল, কিন্তু বর্তমানে 70,000-এ বিক্রি করা হয়েছে, এখানে 10,000 টাকা লস। তো এটা বিল্ডিংয়ের লস। মেশিনারি, ক্লাসের প্রথমে হয়তো বলেছিলাম লসটা। মেশিনারি বুক ভ্যালু 3,10,000, বর্তমানে বিক্রি করা হয়েছে 2,50,000, 60,000 টাকা লস। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এখানে কোনো লস নাই। ফার্নিচার 20,000 টাকা আর 40,000, তো 40,000 বুক ভ্যালু, বর্তমান মূল্য 20,000, 20,000 টাকাই এখানে লস। স্টক ইন ট্রেড 8 লক্ষ টাকা, বর্তমানে 7 লক্ষ, 1 লক্ষ টাকা পুরোটাই এখানে লস। ওকে, গুড ডেপ তো এখানে না, এখানে লস নাই। বেড অ্যান্ড ডাবফুল, এই যে বেড অ্যান্ড ডাবফুল 40,000 আর এখানে 1 লক্ষ, মানে ওনাদেরই পাওনা, পাওয়ার কথা 1 লক্ষ টাকা, পেয়েছি 40,000, তো পাই নাই কত, 60,000, তো 60,000 টাকা লস। এটা ভালো করে বোঝো, ওনাদেরই পাওনা, ওনাদেরই পাওনা, মানে দেনাদারের কাছে পাওয়ার কথা, যেটা পাওয়ার কথা 1 লক্ষ, পেয়েছি 40,000, পাই নাই কত, 60,000, তাহলে 60,000 টাকাই পুরোটাই লস। এই হলো হিসাব, ওনাদেরই পাওনা, এটা পেলাম। এগুলাতে তো আর লসের কোনো কারবার নেই, কারণ ব্র্যাকেটের মধ্যে কোনো টাকা নেই। ব্র্যাকেটে যে টাকা আছে সেগুলো হিসাব করতে হবে। লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট এক্সপেক্টেড টু র্যাঙ্ক 40,000, মানে বিল ডিসকাউন্টের টাকা 40,000, যেটা দায় 1 লক্ষ ছিল মোট, ঠিক আছে, কিন্তু 40,000 পরিশোধ করতে হবে। 40,000 যেহেতু পরিশোধ করতে হবে, এটা তো অবশ্যই ব্যয়, লসের মধ্যে যাবে, তো লসের মধ্যে এটা নিয়ে আসবেন। এইগুলো একটা। এবার রিসিভারের ফি, আর কি ব্যয় আছে, রিসিভারের ফিটা, রিসিভারের ফি এখানে আছে 28,000, এখানে আছে 16,000, এখানে আছে রিসিভারের ফি 70,000, এই তিনটা যোগ করে আমরা নিয়ে আসবো। শুরুতে ব্যাড ডেট বসানো হয়েছে 60,000, এটা পরেও লিখতে পারো, অসুবিধা নাই। 1 লক্ষ, এর মধ্যে 1 লক্ষ পাওয়ার কথা, 40,000 পাইছে, 60,000 টাকা লস। উত্তোলনের টাকাটা এখানে। বিল্ডিংয়ের যে 80 থেকে 70 বিক করে 10,000 লস। মেশিনারি 3 লক্ষ, 10 থেকে 2,50,000 বিক করে 60,000 লস। ফার্নিচার 20,000 লস, বিক করে দিও বুক ভ্যালু থেকে এস্টিমেট টু প্রডিউস। স্টক ইন ট্রেড 8 লক্ষ থেকে 7 লক্ষ বিক করে 1 লক্ষ লস। লস অন বিল ডিসকাউন্ট, বিল ডিসকাউন্টের যে 40,000 টাকা দিতে হবে, 2,30,000, এটা যোগ করলে পাবেন। রিসিভারের ফি 28,000, 16,000, 70,000, এই তিনটা যোগ করলে 1,14,000 হবে। তারপরে যদি তুমি এই টোটাল টাকাটা যোগ করে দাও, 14,44,000 টাকা, উভয় দিকটা কিন্তু সমান হয়ে যাবে। এবার আশা করছি তোমরা বুঝতে পেরেছো।